তুলসীর বক্তব্যে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া, সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। শেখ হাসিনা ও পরিবারের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জমা আছে প্রায় ৩৯৪ কোটি টাকা। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কমিশনের গণবিজ্ঞপ্তি স্থগিত, কেন অবৈধ ঘোষণা করা হবে না হাইকোর্টের রুল। পোশাক ছাড়াই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স, থাকছে গ্রেপ্তারের ক্ষমতা, ঝুঁকি তৈরির আশঙ্কা। ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সহ কয়েক স্থাপনায় নাশকতার আশঙ্কা, ঢিলে ঢালা নিরাপত্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheetv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, যমুনার রেল সেতু দিয়ে চলছে ট্রেন, ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা। ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বিস্ফোরক মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। মন্তব্যকে গুরুতর মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গেল ১৬ মার্চ বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একত্রিত হন নয়াদিল্লিতে। এতে যোগ দেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এ সময় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকার দেন তুলসী গ্যাবার্ড। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা এবং ইসলামী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামী খিলাফত অনুযায়ী শাসন করার আদর্শ ও উদ্দেশ্য নিহিত আছে বলে মন্তব্য করেন গ্যাবার্ড। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups. বিষয়টি গুরুতর আখ্যা দিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। তবে ওই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। তুলসীর মন্তব্যের পরপরই এর কড়া প্রতিক্রিয়া জানায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামী খিলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। এবারও সাংবাদিকরা সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন তুললে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস একে কূটনৈতিক বিবেচনার বিষয় হিসেবে উল্লেখ করেন। ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে কি মূল্যায়ন করছেন এবং এ বিষয়ে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রতিপালন করেন। কূটনৈতিক আলোচনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ছাড়া আগাম কোনো অনুমান বা মন্তব্য করা উচিত নয় বলেও জানান তিনি।
No, I'm not. What I'm not going to answer is diplomatic considerations from government to government, or attitudes and approaches when it comes to what's happening in a certain country that belong within a diplomatic kind of conversation that clearly I can't speak on. নতুন রাজনৈতিক দলে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এর রুল জারি করে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। সোমবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির দেয়া গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিট আবেদনে বলা হয়, ইসির আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে 100 উপজেলা ও 22 জেলায় দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত 3 জেলার উপজেলায় আছে মাত্র 20টি। তাই পাহাড়ি জনগোষ্ঠী ইচ্ছা করলেও রাজনৈতিক দল গঠন করতে পারবে না। রিটে আরও বলা হয়, ইসির বর্তমান আইন অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিক দল গঠনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হওয়া সহ আরও কয়েকটি বিষয় উল্লেখ করে এ রিট করা হয়েছে। শুনানি শেষে রুল জারি করে হাইকোর্ট। গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তার দলের সাপেক্ষে একটা স্থগিতাদেশ আমরা পেয়েছি। আদেশের পর আইনজীবী বলেন, এই গণবিজ্ঞপ্তি 72-এর সংবিধান বিরোধী। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে, সেইখানে এরকম কোনো সাইজকে গুরুত্ব দেওয়া হয় না। সেখানে বলা হয়েছে যে এটার একটা ডিস্টিংটিভ আইডিয়া আছে কিনা, কিছু মানুষ এটার সাথে আছে কিনা। যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিপন্থী। 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে এই গণবিজ্ঞপ্তি অসঙ্গতিপূর্ণ বলেও মন্তব্য করেন রিটকারীদের আইনজীবী। অথবা তাদের জন্য রিজিওনাল পার্টি করতে পারে, সেই ব্যবস্থাটা রাখবেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে 426 নিরাপত্তা কর্মীর নাম চূড়ান্ত করে শিগগিরই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স। তাদের দেয়া হচ্ছে গ্রেফতারের ক্ষমতা, থাকবে না কোনো পোশাক, তারা বহন করবেন না কোনো অস্ত্র। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এই উদ্যোগ আইন শৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করবে। দীপু শিকদারের রিপোর্ট। ঢাকা মহানগরের 50 থানার পাড়া মহল্লায় বাসাবাড়ির নিরাপত্তায় নিয়োজিত আছেন ব্যক্তিগত বা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা নিরাপত্তা কর্মীরা। ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন, এটিএম বুথ, মার্কেট সহ বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালন করেন তারা। এদের মধ্যে প্রাথমিকভাবে 426 জনকে গ্রেফতারি ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে ডিএমপি। এ নিয়ে কি ভাবছেন তারা? কোনো অপরাধী বা কোনো রোংবাজ পালে আমরা পুলিশকে ধরে দিয়ে দেব। পুলিশের মাথায় ছিনতাইকারীরা মাথায় বাড়ি দেয়, ওদের হাতে অস্ত্র থাকা অবস্থা ওরা কিছু করতে না। আর আমরা পাবলিক হইয়া, আমরা সিকিউরিটি হইয়া আমরা কি করব? আমাদের গ্রেপ্তার ক্ষমতা দিয়ে হবে না, আমাদেরকে হাতিয়ার দিতে হবে। পুলিশ বলছে গ্রেপ্তারের দিচ্ছে, আমাদের তো এরকম অস্ত্র দেয় আর ট্রেনিং এরকম করা হয়নি। একটা গুলি করলো, একটা পোস্ট দিল, আমাদের নিরাপত্তাটা তো দিবে কেনা। ডিএমপি বলছে গ্রেফতারের ক্ষমতা নিয়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন তারা। থাকবে না কোনো অস্ত্র বা আলাদা পোশাক, তাদের জন্য নিশ্চিত করা হবে আইনি রক্ষা কবচ। পুলিশের যে দায়িত্বগুলো সেগুলো করতে পারবেন, পুলিশের মতো ক্ষমতা থাকবে এবং সাথে সাথে পুলিশকে তাদের কাজের জন্য যেরকম জবাবদিহি করতে হয় সেরকম জবাবদিহিতাও করতে হবে। তারা কোনো রকম আলাদা পোশাক বা অস্ত্র ব্যবহার করবেন না, তাদের হাতে একটা আর্মব্যান্ড থাকবে। পুলিশের সহযোগী ফোর্সের নিয়োগ পাওয়াদের কেউ নিজ ইচ্ছায় কোনো তল্লাশি করতে পারবেন না, তাদের দেয়া হয়নি মামলা তদন্তের ক্ষমতা। তারা স্বতন্ত্রভাবে কোথাও তল্লাশি চালানো বা কোনো মামলা তদন্ত করা এরকম কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে না। ফুড পেট্রোলের মতো আমরা যে কাজগুলো করে থাকি, তারা এলাকায় যারা অন্যান্য নিরাপত্তারক্ষীরা রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেবে এবং এলাকার অপরাধ এবং অপরাধী সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করবে। এদিকে এই উদ্যোগের কারণে নতুন ঝুঁকির আশঙ্কা দেখছেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ। আইন শৃঙ্খলা বাহিনী অক্সিলারি ফোর্সকে সঠিকভাবে পরিচালনা করতে না পারলেই অক্সিলারি ফোর্সের মধ্যে থেকে অনেকেই পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য অনেককেই এই বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করে আটক বা গ্রেপ্তার করে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যস্ত করবে। অনেককে ভয় দেখিয়ে
তার কাছ থেকে অর্থ কিংবা অন্য কোনো সুবিধা হাতিয়ে নেওয়ার অভিযোগগুলো কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে শান্তিপূর্ণ একটি নগরী দেখতে চান সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে জয়, মেয়ে পুতুল, তার বোন শেখ রেহানার 31টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও দুর্নীতির অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতির তদন্ত চালিয়ে যাচ্ছে দুদক। খতিয়ে দেখা হচ্ছে স্থাবর, অস্থাবর সম্পদ ও টাকার উৎস। অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা ব্যাহাত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে 31 ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে আদালতে আবেদন করে দুদক। পরে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার 31টি ব্যাংক হিসেবে 394 কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা কান্তি দাসের 38টি ব্যাংক হিসেবে 19 কোটি টাকা লেনদেন ও 4 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মৃণাল কান্তি দাস, নীলিমা দাস সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এ সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে দুজনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নাজমুল হাসান পাপন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতির ক্ষমতা বলে এখন পর্যন্ত কতজন ক্ষমা পেয়েছেন তার কোনো সুনির্দিষ্ট তালিকা নেই কোনো নীতিমালা। যদিও এসব বিষয় স্পষ্টীকরণে এরই মধ্যে রিট হয়েছে উচ্চ আদালতে। আইনজ্ঞরা বলছেন, দণ্ড মওকুফ করার প্রক্রিয়াটি উন্মুক্ত ও নীতিমালার মধ্য দিয়েই হওয়া উচিত। একই সঙ্গে ভিকটিম পরিবারকে জানতে হবে দণ্ডিত ব্যক্তি মুক্তি পেতে যাচ্ছেন। বিস্তারিত শাকিরার রিপোর্টে। ফ্রিডম পার্টির নেতা মুস্তফা হত্যা মামলায় 2004 সালে জোসেফকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার জজ আদালত। হাইকোর্ট ওই রায় বহাল রাখলেও আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে দেশ ছাড়েন জোসেফ। 2010 সালে অ্যাডভোকেট নুরুল ইসলামের হত্যাকারী লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা তাহেরের ছেলেকে ক্ষমা করেন তৎকালীন রাষ্ট্রপতি। সাব্বির আহমেদ গামা কিলিং কেস, এখানে একসাথে 20 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিয়েছেন। এই যে টপ টেরর জোসেফ, ক্রিমিনালদের লিস্টে টপ টেরর থাকা একটা আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। পুরান ঢাকার 2 ব্যবসায়ী হত্যা মামলার ফাঁসির রায় হয় আবুল কাশেম মানিকের। একই মামলায় আরও 28 জনকে ফাঁসি দেয়া হয়। তবে 1987 সালে তখনকার রাষ্ট্রপতি শুধু মানিককে ক্ষমা করেন। 2005 সালে বিএনপির তৎকালীন সুইডেন শাখার সভাপতি মহিউদ্দিন জিন্টুকে ক্ষমা করেন রাষ্ট্রপতি। একটি জোড়া খুনের মামলায় তার ফাঁসির রায় হয়েছিল। জিন্টু ক্ষমা পাবার আগে ওই মামলারই অপর এক আসামির ফাঁসি কার্যকর হয়। অনেক দেশেই বোর্ড আছে, তারা সুপারিশ করে, সেখানে একটা অ্যাপ্লিকেশন প্রসেস থাকে, যাকে ক্ষমা করবে, কেন ক্ষমা করবে, সেগুলো পাবলিক ইন্টারেস্টে হতে হয়। গত 30 বছরে এমন অনেকেই ক্ষমা পেয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমেও। তবে প্রকৃত অর্থেই কতজন রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন তার হিসেব নেই। অবশ্য এরই মধ্যে এ নিয়ে রিটও হয়েছে উচ্চ আদালতে। এই রিপোর্ট আসলেই রিভিলড হবে আসলে কার কোন বিবেচনায় এটা করা হয়েছে, মানুষ জানতে পারবে এবং একটা সামাজিক প্রেশার তৈরি হবে। এবং আমরা বলছি ক্রাইটেরিয়া সেট করে দিতে। যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল সহ প্রায় 27টি দেশে রাষ্ট্রপতির ক্ষমা করার বিষয়টি আছে। তবে সেখানে আছে সুনির্দিষ্ট নীতিমালা। এছাড়া কে ক্ষমা পাচ্ছেন তা জনসমক্ষে তুলেও ধরা হয়। রাষ্ট্রপতি ক্ষমা করবেন তখনই
যখন যেই ব্যক্তির সাজা হয়েছে ওনার আর বেশি দিন বাঁচবেন না। দ্বিতীয়ত দেখা যায় যে একটা রং ফাইন্ডিংসে তার সাজা হয়ে গেছে। যারা জীবিত থাকলে রাষ্ট্র উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সেই বিবেচনায় তাদেরকে ক্ষমা করে। এদিকে আদালতের রায়ে চূড়ান্তভাবে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র ক্ষমতাকে নিয়ন্ত্রণের জন্য সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সহ মুক্তিযুদ্ধের কয়েকটি স্থাপনায় রয়েছে নাশকতার আশঙ্কা। এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হলেও দৃশ্যমান সব স্থাপনায় তা পর্যাপ্ত নয়। আরও জানাচ্ছেন দীপু শিকদার। আর মাত্র 8 দিন পর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে পুরো জাতি। তবে এ সময়ে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্থাপনাগুলোতে টার্গেট করতে পারে দেশ বিরোধী ও পলাতক স্বৈরাচারের নাশকতাকারীরা। ইতিমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ধোঁয়া মোছা সাজসজ্জার পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, থাকবে আলাদা তল্লাশির ব্যবস্থা, করা হবে গোয়েন্দা নজরদারি। আমাদের এখানে ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। শুধুমাত্র 26শে মার্চ ভোর 5টা থেকে 7:30 পর্যন্ত আমাদের সর্বোচ্চ সিকিউরিটি থাকবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘিরে হামলার ঝুঁকি থাকলেও নেই কোনো পুলিশি নিরাপত্তা। একইভাবে শহীদ মিনারও রয়েছে নিরাপত্তাহীনভাবে। সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত শিখা চিরন্তনে কিছু আনসার পাহারায় থাকলেও অরক্ষিত স্বাধীনতা স্তম্ভ। ডিএমপি বলছে 26শে মার্চে কোনো ধরনের হামলার তথ্য নেই। আমাদের সুনির্দিষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে আমরা বিভিন্ন স্থাপনা নিরাপত্তা প্রদান করে থাকি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর যেগুলো রয়েছে তাদের সাথে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনাগুলো করা হয়। আমার মনে হয় এখানে কোথাও নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের কাছে এরকম কোনো হুমকি তথ্য নেই। আমরা সব জায়গায় সুন্দর নিরাপত্তা বিধান করছি। তবে পুলিশ সব সময় সতর্ক আছে বলে জানান এই কর্মকর্তা। সেগুলোরও নির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা রয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বোধনের পর পুরো দমে চালু হলো যমুনা রেল সেতু। ডুয়েল গেজের ডাবল ট্র্যাকে সেতুটি দিয়ে 3 থেকে 3.5 মিনিটেই পার হওয়া যাচ্ছে যমুনা। এর মধ্য দিয়ে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা ও টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার পূর্ব পার্শ্বে টাঙ্গাইল অংশ থেকে দুপুর 12টা 15 মিনিটে অতিথিদের নিয়ে যাত্রা শুরু করে উদ্বোধনী ট্রেনটি। এরপর ট্রেনটি 3 মিনিট 17 সেকেন্ডে যমুনা পার হয়ে পশ্চিম পারে সিরাজগঞ্জ অংশে পৌঁছায়। এর আগে সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম। এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যেই লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে। এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে উন্মোচিত হলো ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। দূরত্ব অনেক কমে গেল যোগাযোগ ব্যবস্থাটা। এতে দেশের নাগরিক, দেশ সকল দিক দিয়েই লাভবান হবে। এভাবে উত্তরবঙ্গ থেকে ঢাকার সাথে সংযোগ যাতে আরো কম সময়ে যাতায়াত করা যায় সেটাই আমরা চাচ্ছি। ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে, পণ্য সামগ্রী যে আসবে সেগুলি আসতেও কম খরচ লাগবে। যাত্রীদের সময় লাগতো, এখন নতুনটা হওয়াতে এখানে আর কোনো রইল না, আর কি বাধা রইল না। সেতু নির্মাণে ব্যয় হয়েছে 16,780.96 কোটি টাকা, যার 72.4% ঋণ হিসেবে দিয়েছে জায়গা এবং বাকি অর্থ দিয়েছে সরকার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। লাগামহীন চালের দাম, সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা, ধান সংকটের অজুহাত মালিকদের। সন্ধ্যার 21 সংবাদে আমন্ত্রণ আরও একবার। লাগাম টানা যাচ্ছে না চালের বাজারে, দফায় দফায় বাড়ছে দাম।
পাইকাররা বলছেন মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই বাজার ঊর্ধ্বমুখী। তবে মালিকদের দাবি ধান সংকটে বাড়ছে দাম, এদিকে চাল নিয়ে চালবাজিতে দিশেহারা সাধারণ মানুষ। দামের লাগাম টানতে আমদানির উপর জোর দিচ্ছেন অনেকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার খাজানগর দেশের সবচেয়ে বড় চালের মোকাম। গত 2 সপ্তাহে এ মোকামে সরু চাল প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। মার্চের শুরুতে প্রতি কেজি চাল বিক্রি হয়েছে 75 থেকে 76 টাকায়। এখন সেই চাল মিল গেটেই বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। সরু চালের পাশাপাশি বেড়েছে মোটা চালের দামও। যারা সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে। পাইকারদের অভিযোগের তীর মিল মালিকদের দিকে। সরবরাহ এখন বর্তমানে মিলিগুলো সরবরাহ কম। তবে মিল মালিকদের দাবি বাজারে ধানের সরবরাহ কমায় বেড়েছে দাম। 2000 টাকা মন ধান আইনা চাউল বানাইয়া বর্তমানে 3000 টাকা মন করে যায়। হাস্কির মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর কথা বলছে প্রশাসন। আমাদের মজুদের রিপোর্ট আমাদের ইন্সপেক্টর সাহেবরা নিয়মিত মজুদের তথ্য নিয়ে থাকেন। না, এইভাবে অতিরিক্ত মজুদ এখন আমাদের জানা মতে আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুদ কোনো মিলে। রংপুর সিটি বাজার ও মাহিগঞ্জ মোকামে মোটা চাল কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। দেশি স্বর্ণা চাল 4 টাকা বেড়ে 54 টাকায়, মিনিকেট 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ধান আছে, এগুলো সিন্ডিকেটের একটা ব্যাপার আছে। চালের অবস্থা দাম বেশি, বাজার বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এসে গেছে এখন বর্তমান। কর্মখড়ি খাই, চালের দাম বেশি, আমাদের জন্য অসুবিধে খুব। দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় পাইকারিতে সরু চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। খুচরায় 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে মোটা চালের দাম। যে টাকা কামাই করতেছি তাতে মনে করেন যে কষ্ট হচ্ছে আমাদের। এদিকে দিনাজপুরের মোকামগুলোতে মিনিকেট চাল কেজিতে 1 টাকা বাড়লেও বাড়েনি মোটা চালের দাম। মোটা চালের বাজার মোটামুটি ঠিকই আছে, চিকন চালের বাজার বেশি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ওমরা ভিসা বন্ধ হয়নি, তবে ওমরা যাত্রীদের হোটেল বুকিং ও এয়ার টিকিট সহ সৌদি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন দেশটির রাষ্ট্রদূত। ধর্ম বিষয়ক উপদেষ্টা আফাম খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় জটিলতা নিরসনে আশ্বাস মিলেছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্বের উমরা পালনকারী মুসলিমদের সংখ্যা বছরে 3 কোটিতে উন্নীত করতে চায় সৌদি আরব। বর্তমানে প্রতি বছর প্রায় 1.5 কোটি মুসল্লি উমরা পালন করেন, যার মধ্যে প্রায় 2.5 লাখই বাংলাদেশি। সচিবালয় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে হাব মহাসচিব অভিযোগ করেন, নিয়ম মেনে পাঠানো আবেদনও নাকচ হয়েছে। আমরা কিন্তু হোটেল এবং টিকিট ইনফরমেশন দিয়েই ভিসা সাবমিট করতে হয়। ভিসা যখন অ্যাপ্লিকেশন করি আমরা অনলাইনে, সেখানে কিন্তু আমাদের হোটেলের তথ্য এবং টিকিটের তথ্য দিয়ে অ্যাপ্লাই করতে হয়। এই তথ্যগুলো দিয়ে অ্যাপ্লাই করার পরে আমাদের কোম্পানি যখন ওখানে মিনিস্ট্রিতে পাঠাচ্ছে, মিনিস্ট্রি থেকে প্রতিনিয়ত এগুলো রিজেক্ট হচ্ছে, কোনো ক্ষেত্রে 1-2টা করে ভিসা অনুমোদন করা হচ্ছে। তবে ওমরা ভিসা বন্ধের জটিলতা নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দিন দরবারে সমাধানের আশ্বাস মিলেছে বলে জানান ধর্ম উপদেষ্টা। এটা সৌদি আরবের রাষ্ট্রদূতের বার্তাকে আমরা লিখিত রূপ দিয়েছি। উনি তো বলছেন যে এখন কোনো বাধা নেই, কাজ করতে হবে কি সংশ্লিষ্ট হজ ও ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা গমনেচ্ছুক ব্যক্তিদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং তিনি এটা সৌদি গভর্নমেন্টকে বললেই ইস্যু করবেন। রমজানে ভিসা না পেলেও ঈদের পরে ওমরা পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেয়া হচ্ছে। বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসে ওমরা পালন করতে যেতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কামরাঙ্গীচর ও কেরানীগঞ্জ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই নুডলস। র্যাবের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায় আজ। 3 উৎপাদনকারীকে জরিমানা করে 1,70,000 টাকা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। ঈদ উল ফিতরকে সামনে রেখে বিভিন্ন স্থানে চলছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কামরাঙ্গীর চরে 2 সেমাই কারখানায় অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। 70,000 টাকা জরিমানা করা হয় কারখানার মালিককে। এই কারখানা দুটোর নেই বিএসটিআই অনুমোদন। অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্বাস্থ্যবিধি না মেনে তারা সেমাই উৎপাদন করছে
যেখানে তারা সেমাই উৎপাদনের সাথে যেসব কর্মচারী জড়িত তাদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করা হয় নাই এবং তাদের যে পোশাক পরিহিত অবস্থায় এই উৎপাদনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা উচিত সেভাবে তারা ছিল না। এদিকে কেরানীগঞ্জে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস তৈরির অভিযোগে জরিমানা করা হয় 1 লাখ টাকা। বিএসটিআই এর একটা লোগো এবং সিল দেওয়া আছে। আমরা তার কাছে এই সংক্রান্ত তথ্য এবং কাগজপত্র দেখতে চেয়েছিলাম, উনি এই সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেনি এবং অর্থাৎ উনি কোনো অনুমোদন ব্যতীতই এই ব্যবসা পরিচালনা করছেন। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল পণ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান চলবে বলে জানান তারা। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণের অভিযোগে খুলনা, গাইবান্ধা ও চুয়াডাঙ্গায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনার পাইকগাছায় 9 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ইসলামিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে কপিলমুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গাইবান্ধার ফুলছড়ির দুর্গম চরাঞ্চল চর হরিচণ্ডী গ্রামে গল্প শোনানোর লোভ দেখিয়ে 2য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে বৃদ্ধ বিশা শেখ। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন বিশা শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য বছর ঈদের বাজারে কেবল ভারতীয় পোশাক বিক্রি হয় 3,000 কোটি টাকার, কিন্তু এবার ভারতীয় কাপড় বাদ দিয়ে দেশীয় কাপড়ের দিকে ঝুঁকছে ক্রেতারা। পাশাপাশি পাকিস্তান, চীন, দুবাই সহ অন্য দেশের কাপড়ও কিনছেন বেশি। কেউ বলছেন ভারতীয় পণ্য বয়কট, কেউ বলছেন দেশীয় পণ্যের মান ভালো হওয়ার কারণে ভারতীয় পণ্য কিনছেন না তারা। কেবল ভারত নয়, বিদেশি পণ্য বেচা বিক্রি কমে আসলে উপকৃত হবে দেশীয় উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমানের রিপোর্টে। একসময় ঈদ মানেই ছিল ভারতীয় পোশাকের রমরমা ব্যবসা। ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচারিত সিরিয়াল নাটকের নামে তৈরি পোশাক কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়তেন। ঈদে ভারতের পোশাক কিনে না দেয়ায় আত্মহত্যা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির ঘটনাও পর্যন্ত ঘটেছে। তবে ঢাকার মার্কেটগুলোতে এবার ভারতীয় পণ্য নেই বললেই চলে। ক্রেতারা বলছেন এখন পাকিস্তান, চীন, দুবাই, তুরস্ক সহ ইউরোপ, আমেরিকার পণ্যই পছন্দ তাদের। চায়না, থাই, ব্যাংকক এই টাইপের কান্ট্রির ড্রেসগুলো এখন টোটালি বেশি চলছে, সো দ্যাটস এই কান্ট্রির প্রোডাক্টগুলো আমার বেশি পছন্দ। দেশীয় তো অবশ্যই নেব, সাথে যেটা ভালো লাগে। আমি কখনোই ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা আমেরিকান এই ড্রেসগুলোকে ওভাবে প্রায়োরিটাইজ করি না। আমার কাছে ডিজাইন ভালো লাগলে সেটাই আমি অ্যাকসেপ্ট করি। ক্রেতা বিক্রেতারা বলছেন ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশি পোশাক সহ বিভিন্ন দেশের পণ্য বিক্রি বেড়ে গেছে। পাকিস্তানের ডিমান্ডটা, পাকিস্তানি যে আমাদের এইসব ড্রেস বা বর্ণগুলো এসব পাকিস্তানি। এখন দেশি প্রোডাক্টের সেল আপনার অনেক আগে থেকে অনেক বাড়ছে। বাচ্চাদের যে ড্রেসগুলো আছে, তারপরে লেডিস যে সব আগে থেকে বাড়ছে। ইন্ডিয়ান গারারা, সারারা ওদের ক্যাটাগরি না সব একরকম হয়। থাইল্যান্ডের যে প্রোডাক্টগুলো, চাইনিজ যে প্রোডাক্টগুলো, ওগুলো আমাদের ভালো যাচ্ছে। কসমেটিক পণ্যেও ভারতীয় প্রাধান্য কমে গেছে। ইন্ডিয়ান প্রোডাক্ট এখনো কিছু ছিল, এখন অ্যাভেলেবিলিটি কম দেখে এখন খুবই কম। ফ্যাশন হাউসগুলো ঈদ উল ফিতর উপলক্ষে নতুন নতুন পোশাক বাজারে নিয়ে এসেছে। আবার তৈরি পোশাক শিল্পের বড় উদ্যোক্তারাও গড়ে তুলেছেন দেশীয় পোশাকের ব্র্যান্ড। ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা আনতো, সে আনলে পরে সেটার এখন আপনার ডলারের মূল্যমান আপনার হ্রাস পেয়েছে। তারপর আপনার ধরেন ক্যারিং কস্ট বেড়ে গিয়েছে, ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে। সব কিছু মিলে একটা 3 পিস বা লোকাল আমাদের যে প্রোডাক্টগুলো জনপ্রিয় ছিল আমাদের দেশে সবার কাছে, সেগুলোর দাম অনেক বেশি পড়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন দেশের অগ্রগতির জন্য মেড ইন বাংলাদেশের পণ্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ থেকে পণ্যের সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে এখানে তুলনামূলক কম্পিটিটিভলি সেই পণ্যটি উৎপাদন করে বাজারজাত করা, সেটিতেই বাংলাদেশের ট্রেড সাকসেস। তবে ভারতীয় পণ্য বিক্রি কমলে দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনিকে 9 সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের 2016 ডিসেম্বর মাসের রিপোর্ট অনুসারে আতাউল্লাহ আবু আম্মার জুনুনির জন্ম পাকিস্তানের করাচিতে। জুনুনি সৌদি আরবের মক্কায় বড় হয়েছেন।
এবার বাণিজ্য সংবাদ। বিড়ি সিগারেটের সারচার্জ বাড়ানো হলে 20,000 কোটি টাকা অতিরিক্ত আয় হবে, এমনটাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। সে সময় সিগারেটের স্তর ও করহার নিয়েও কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এর আগে আরও কয়েকটি সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন তিনি। এসব সভায় কোম্পানির কর, ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ করমুক্ত আয়সীমা নিয়ে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন সংগঠনগুলোর প্রতিনিধিরা। এ সময় যৌক্তিক প্রস্তাবগুলো বিবেচনার কথা বলেন এনবিআর চেয়ারম্যান। সিগারেটের ক্ষেত্রে স্তরটাকে কমায় ফেলা, মানে ওই যে আপনার 4টা স্তর আছে না, নিম্ন এবং মধ্য, এই দুটাকে এক করতে বলে ওরা, এক করে ফেলা সব সিগারেটের একটা এত স্তর থাকবে। ফিল্টার এবং ফিল্টার ছাড়া বিড়িকে একই রকমের ট্রিটমেন্ট করতে বলেছেন এবং ওরা বলেছেন যে ওনাদের যে সাজেশনগুলো আছে এগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারলে প্রায় 20,000 কোটি টাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার মন জয় করতে না পারায় ফিরে গেছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। ইতালিতে তার ফিরে যাওয়ার বিষয়টি জানিয়েছেন ম্যানেজার আমের খান। জাতীয় দলের ক্যাম্পে ফাহমিদুলকে ডেকেছিলেন কোচ কাবরেরার। বিভিন্ন পজিশনে ফাহমিদুলকে বাজিয়ে দেখলেও যেমন আশা করেছিলেন তেমন কিছু পাননি তিনি। ফলে ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে তাকে নেওয়া হচ্ছে না। ফাহমিদুলকে নিয়ে যুব দলের জন্য বিবেচনা করছেন কাবরেরারা। সৌদি থেকে আজ সকালে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও সেখানে ছিলেন না ফাহমিদুল। ইতালি প্রবাসী ফাহমিদুল খেলেন ইতালির 4র্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। গত 10 মার্চ বেশ সাড়া জাগিয়ে সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি, তবে মূল দলের সঙ্গে অনুশীলনে ঘাটতি ছিল তার। বাংলাদেশের 4র্থ নারী আন্তর্জাতিক মাস্টার হলেন ওয়াদিফা আহমেদ। এশিয়ান জোনাল 3.2 দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে রানী হামিদের সাথে ড্র করে আন্তর্জাতিক মাস্টার খেতাবের পাশাপাশি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও পরবর্তী নারী বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছেন ওয়াদিফা। নারী বিভাগে আন্তর্জাতিক মাস্টার হতে প্রয়োজন হয় 2200 রেটিং ও 3টি নর্ম। গত বছর হাঙ্গেরিতে মহিলা আইএম নর্ম পেয়েছিলেন ওয়াদিফা। এশিয়ান জোনাল বা বিশ্বকাপ বাছাইয়ে কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি আইএম টাইটেল খেতাব পায়। এতে নর্ম পূরণের শর্ত থাকে না, আবার রেটিংয়ের শর্ত থাকে 2200-র পরিবর্তে 2000। ওয়াদিফার রেটিং এখন 2091, তাই নারী আন্তর্জাতিক মাস্টার টাইটেল পাওয়ায় কোনো বাধা নেই এই দাবারের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল-এ 4 ম্যাচ পর হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এনামুল হক বিজয়ের 150 ছোঁয়া ইনিংসের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 65 রানে হেরেছে তামিম ইকবালের দল। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে লিজেন্ডস অফ রূপগঞ্জকে 4 উইকেটে হারিয়ে শীর্ষে উঠে আবাহনী লিমিটেড। অন্য ম্যাচে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 55 রানে জিতেছে প্রাইম ব্যাংক। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তুলসীর বক্তব্যে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়ার সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। শেখ হাসিনা ও পরিবারের 31 ব্যাংক হিসাব অবরুদ্ধ, জমা আছে প্রায় 394 কোটি টাকা। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কমিশনের গণবিজ্ঞপ্তি স্থগিত, কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। পোশাক ছাড়াই মাঠে নামছে পুলিশের অক্সিলারি ফোর্স, থাকছে গ্রেপ্তারের ক্ষমতা, ঝুঁকি তৈরির আশঙ্কা। 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সহ কয়েক স্থাপনায় নাশকতার আশঙ্কা, ঢিলে ঢালা নিরাপত্তা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।